আজ আমার বাসর রাত। তবে এটা আমার প্রথম বাসর রাত নয়। নিজের প্রথম স্ত্রীকে বাঁচাতেই এই বিয়েটা করা। অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকার পর বাসর ঘরে ঢুকতেই দেখলাম সদ্য বিয়ে করা বউ ঘোমটা দিয়ে বসে আছে। আমি পাশে বসতেই চিৎকার দিয়ে বলল, ডোন্ট টাচ মি। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের ওপর চড়ে বসলো। এই ম্যাডাম, কি কি করছেন? বালিশের নিচ থেকে ছুরিটা বের করে গলায় ধরে বলল, আমাকে একদম ছোবেন না, ছুঁলে খুন করে ফেলবো। ম্যাডাম প্লিজ ছুরিটা সরান গলা থেকে। এই কাগজে একটা সই করে দাও, তারপর সরাচ্ছি। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। বাসর রাতে ডিভোর্স পেপার কেন? ডিভোর্স পেপার কেন বোঝো না? একটা সাইন করে দাও, সব বুঝতে পারবে, নয়তো গলায় ছুরি চালিয়ে দেব। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে বললাম, বিয়ের রাতে নতুন বউ কখনো ডিভোর্স নেওয়ার জন্য এমন করে? তোমাদের মতন ছেলেদের বিশ্বাস নেই। বাবার মাথাটা তো খেয়েছো, আমি মনে হয় কিছু বুঝি না। সব কিছু জেনে কেন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করছো? সব আমার বাবার সম্পত্তির জন্য। তাই পরে যেন সম্পত্তিতে ভাগ বসাতে না পারো, সেই জন্য ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছি। আমার বেবিটা হয়ে গেলেই আমি সাইন করে দিলেই সব শেষ। তোর মতন গরিবদের আমার খুব ভালো করে চেনা আছে। আমি আর কিছু বললাম না, মুচকি হেসে কাগজটায় একটা সাইন করে দিলাম। জীবনটা অদ্ভুত লাগছে, অনেকটা নদীর মতন। নদী যেমন ক্ষণে ক্ষণে তার গতিপথ বদলায়, তেমনই আমার জীবনের গতিপথটাও পাল্টাচ্ছে। দুদিন আগেও যার বিয়ে হওয়ার কথা ছিল, শহরের নামকরা ধনী আশরাফ সাহেবের ছেলের সাথে, আজ তার সাথে আমার বাসর রাত ভাবতেই গাটা শিউরে উঠছে। আর বিয়ের রাতে ডিভোর্স, কি এক অদ্ভুত সমীকরণ। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না। মনে রাখবি, আমি অন্তঃসত্ত্বা। আমার হৃদয়ের সবটা জুড়ে মেঘের বসবাস। আমি শুধু বিয়েটা করেছি বাবার জন্য, পারিনি বাবার কান্না বেঝা অনুরোধ অগ্রাহ্য করতে। আর তোদের মতন লোকদের বিশ্বাস নেই। আমার বাবার টাকার জন্য শুধু আমাকে বিয়ে করেছিস। আমার মন থেকে কোনোদিন তোকে স্বামী বলে আমি মেনে নিতে পারবো না। ম্যাডাম, স্বামিত্ব ফলানোর কোনো ইচ্ছেও আমার নেই। আপনি ঘুমান। আর তুই? আমি ম্যাডামকে কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। দুদিন আগের কথাগুলো মনে পড়ছে। বিয়ে বাড়িটা নীল লাল বাতিতে খুব সুন্দর করে সাজানো ছিল। একটু পরে বর আসবে, বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত। অদ্বিতীয়ার বান্ধবীরা তার পাশেই বসে আছে। মেয়েটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ে সব ওলট পালট হয়ে যায়। কাজে এসে গেছে এমন সময় খবর আসলো, বরযাত্রী সবাই বর সহ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অদ্বিতীয়া কথাটা শুনে মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার অদ্বিতীয়ার কিছু টেস্ট করে রিপোর্টগুলো দেখে বলে, মিস্টার আশরাফ, মিষ্টি খাওয়ান, আপনার মেয়ে মা হতে চলেছে। মিস্টার আশরাফ এমন কথা শুনবে ভাবতেও পারেনি। একদিকে বিয়ের রাতে মেয়েটার হবু স্বামী সহ পুরো একটা পরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তার মাঝেই অদ্বিতীয়া ও অন্তঃসত্ত্বা। তার মেয়ে এমন একটা জঘন্য কাজ করবে সে কখনো কল্পনাও করেনি। এদিকে হসপিটাল থেকে অদ্বিতীয়ার প্রেগনেন্টের কথা ছড়িয়ে পড়ে। আরিফ সাহেব রাতেই অদ্বিতীয়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বিয়ে বাড়িটা যেন এক মৃত্যুপুরী হয়ে যায়। আরিফ সাহেব অদ্বিতীয়ার রুমে গিয়ে বলে, মা রে, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। মারে, তোকে জন্ম দেওয়ার সময় তোর মা মারা যায়। তোর কষ্ট হবে ভেবে আর বাকি জীবনটা আমি সংসার পাতিনি। তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দিইনি। অভাব অনটন তোকে ছুঁতেই পারেনি। যখন যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই বললি মেঘকে ভালোবাসিস। তোর কথা মতো সবটা মেনে নিয়ে বিয়ের ব্যবস্থা করলাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল। এদিকে হসপিটালে ডক্টররা যা বলল তা আমি মেনে নিতে পারছি না। লোক জানাজানি হলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবা প্লিজ এমন বলো না। আমি সত্যিই ভুল করেছি বাবা, কিন্তু মেঘ আমাকে সত্যিই অনেক ভালোবাসতো বাবা। মারে, তোকে একটা কথা বলি, রাখবি? হ্যাঁ বাবা, বলো। মারে, তুই তো জানিস তুই অবিবাহিত, আর অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হওয়াকে সমাজ ভালো চোখে নেয় না। আমি বলি কি, তুই অ্যাবর্শন করে নে। অদ্বিতীয়া অ্যাবর্শনের কথা শুনেই শিউরে উঠে বলে, বাবা আমি পারবো না মেঘের স্মৃতিচিহ্নটা মুছে দিতে।
আমি যে সত্যিই মেঘকে ভালোবাসি, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না বাবা। এই বলে অদ্বিতীয়া তার বাবার পায়ে ধরে কান্না করতে থাকে। মারে, এই সন্তানের পিতার কি পরিচয় দিবি? সবাই যে বলবে অবৈধ সন্তান। তার চেয়ে বরং অ্যাবর্শনটা করে নে। বাবা, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও অ্যাবর্শনের কথা বলো না। পারবো না মা হয়ে অনাগত সন্তানকে হত্যা করতে। দোষ আমি আর মেঘ করেছিলাম, কিন্তু তার পরিণাম কেন আমার গর্ভের সন্তান ভোগ করবে? অদ্বিতীয়া, তোর বেবি নষ্ট না করলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন মানুষ বলবে, ওই যে দেখ, আরিফ সাহেবের মেয়ে বিয়ে ছাড়াই মা হয়েছে। প্লিজ মা, আমি তোর কাছে আমার মান সম্মান ভিক্ষা চাইছি, তুই অ্যাবর্শনটা করে নে। অদ্বিতীয়া তার বাবার দুপা জাপটে ধরে বলল, বাবা, তুমি আমার সন্তানটার প্রাণ ভিক্ষা দাও বাবা, আমাদের ভালোবাসার শেষ চিহ্নটা মুছে দিও না। এছাড়া তুমি যা বলবে তাই করব। আরিফ সাহেব কিছু একটা ভেবে বলল, মারে, তুই আর একটা বিয়ে কর, তাহলে হয়তো বেবিটা বেঁচে যাবে। বাবা, আমাকে এই অবস্থায় কে বিয়ে করবে? তোকে সেসব চিন্তা করতে হবে না। আমার কাছে আমাদের অফিসেরই একটা ছেলে খুব ভালো লাগে আমার, আমি ওর সাথে কথা বলে দেখছি। অদ্বিতীয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরের দিন আরিফ সাহেব রাজকে তার ডেস্কে ডেকে পাঠায়। স্যার, কিছু বলবেন আমায়? আচ্ছা রাজ, তুমি কতদিন হলো অফিসে জয়েন করেছো? স্যার, 2 মাস হলো। আচ্ছা, এর মাঝেই তুমি লোন চেয়ে আবেদন করছো, তাও 5 লাখের? তুমি তো জানো 2 বছর চাকরির বয়স ছাড়া কর্মচারীকে লোন দেওয়া হয় না। স্যার, টাকাটা আমার খুব দরকার ছিল, আমি আপনাকে কথা দিচ্ছি লোনের টাকা শোধ না করে আমি আপনার অফিস ছেড়ে কোথাও যাব না। কাঁদো কাঁদো কণ্ঠে রাজ কথাগুলো বলল। আচ্ছা, আমি তোমাকে লোন না তার থেকেও বেশি টাকা দেব, তবে শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। রাজ কথাটা শুনে শিউরে উঠল, বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিয়ে? স্যার, কি বললেন? সরি স্যার, পারবো না। এছাড়া আমি বিবাহিত। হ্যাঁ রাজ, আমি জানি সব। তোমার স্ত্রী আর তার গর্ভের সন্তানকে বাঁচাতেই লোন চেয়েছিলে। দেখো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমার স্ত্রীর চিকিৎসার সব দায়িত্ব আমার। এখন ভেবে দেখো তোমার স্ত্রীকে বাঁচাতে বিয়ে করবে কিনা। আর একটা কথা, আমার মেয়ে গর্ভবতী, তার বেবি হওয়ার পর পারিবারিকভাবেই ডিভোর্সের ব্যবস্থা করে দেব। বলো, আমার চুক্তিতে রাজি কিনা? আর হ্যাঁ, ভেবো না তোমার বিষয়ে আমি কিছু জানি না। আমি কাল হসপিটালে ডাক্তারের সাথে তোমার কথোপকথন শুনেছি। রাজ আর কিছু বলল না, চেয়ার ছেড়ে ওঠার আগে বলল, স্যার, আমি রাজি। তাহলে কালকেই বিয়ে, কেমন? আচ্ছা স্যার, আমি এখন আসি। রাজ অফিস থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে দেখে কথা ঘুমিয়ে আছে। রাজ গিয়ে কথার পাশে বসে মাথায় হাত বোলাতেই কথার ঘুম ভেঙে যায়। কথা চোখ খুলি বলে, আমায় একটু বুকে নেবে? রাজ কথাকে তার বুকে টেনে নেয়, চোখের ওপর থেকে চুল সরিয়ে ললাটে চুমু এঁকে দেয়। কথা রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ বুঝতে পারে কথা কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? কথার কান্না আরও বেড়ে যায়। প্লিজ তুমি কান্না থামাও, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। রাজ, আমাকে কখনো ছেড়ে যেও না, প্রয়োজন হলে নিজের হাতে আমাকে মেরে ফেলো, তবু আমাকে ছেড়ে যেও না। আজ যখন ঘুমাচ্ছিলাম তখন বাজে স্বপ্ন দেখেছি, তুমি একটা মেয়েকে বিয়ে করেছো। জানো, স্বপ্নটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বলো, আমার মাথা ছুঁয়ে কসম করো আমাকে ছেড়ে যাবে না। আমি তো বাঁচবো না, আমি সব বুঝি। মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো, চোখ অন্ধকার হয়ে আসে। বিলিভ করো, মরে যাব বলে ভয় পাই না, ভয় পাই তোমাকে হারিয়ে ফেলবো ভেবে। কথা, প্লিজ বাজে কথা বলো বন্ধ করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাজ, আমার খুব কষ্ট হচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরো না আমায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কিন্তু কথা কোনো কথা বলছে না। ডাক্তার এসে কথাকে দেখে বলল কথা সেন্সলেস হয়ে গেছে। ও আচ্ছা ডক্টর, আমার স্ত্রী কি আর ভালো হবে না? মিস্টার রাজ, দেখেন, পেশেন্টের একদিকে একটা কিডনি ড্যামেজ, আরও একটা সেই পথেই, সাথে ব্রেন টিউমার, হয়তো কয়েকদিনের মাঝেই কোমায় চলে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার মাঝে আরও একটা প্রাণ আছে, বাচ্চাটা জানি না দুনিয়ার আলো দেখবে কিনা।
রাজ আর কিছু বলল না, কথার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হসপিটাল থেকে বের হতেই আরিফ সাহেবের ফোন রিসিভ করতেই বলল, হ্যালো রাজ, তুমি কোথায়? তোমার জন্য বিয়ের কেনাকাটা করতে হবে। আচ্ছা স্যার, বাসায় যাচ্ছি। রাজ বাসায় গিয়ে আরিফ সাহেবের রুমে ঢুকতে গিয়ে ভুল করে অদ্বিতীয়ার রুমে ঢুকে পড়ে। অদ্বিতীয়া রাজকে দেখেই গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলে, তোর সাহস কি করে হয় লুকিয়ে আমার ড্রেস চেঞ্জ করা দেখার? অদ্বিতীয়ার চিৎকারে তার বাবা এসে বলে, অদ্বিতীয়া, এর সাথেই আজ রাতে তোর বিয়ে। কি বাবা, এই চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। জানো বাবা কি করেছে? লুকিয়ে লুকিয়ে আমার। এই পর্যন্ত বলে থেমে গেল। স্যার, আমি আপনার রুম ভেবে ম্যামের রুমে ঢুকে পড়েছিলাম, এখন সাধু সাজা হচ্ছে। বাবা, আমি পারবো না এরকম ছেলেকে বিয়ে করতে। একে তো চরিত্রের ঠিক নেই, তার উপর সাধারণ এক কর্মচারী হবে আমার বর। অদ্বিতীয়া, প্লিজ চুপ করো। বাবা রাজ, তুমি কিছু মনে না করলে পাশের রুমে গিয়ে বসো, আমি অদ্বিতীয়ার সাথে একটু আলাদা কথা বলে নি। রাজ পাশের রুমে চলে যেতেই আরিফ সাহেব বলল, মারে, আমি তোর বিষয়টা বুঝি, বাট এছাড়া আমার আর কোনো উপায় নেই। বাবা, তাই বলে একটা সাধারণ কর্মচারীকে সোসাইটি বলেও তো একটা কথা আছে। প্লিজ, তোর বেবিটা হয়ে নিলে আর তো কোনো সমস্যা না। যদি কেউ জানতে পারে বিয়ের আগেই, ছি 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 ছি, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আরিফ সাহেব মেয়ের কথা মতো বিয়ের ব্যবস্থা করে। সে রাতেই বিয়েটা হয়ে যায়। এসব ভাবতে ভাবতে রাজের চোখে জল চলে আসে। খুব করে মনে পড়ছে কথার সাথে কাটানো দিনগুলোর কথা। ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিল। বাসর রাতটি ছিল কতটা মধুর। জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল। ছোট্ট একটি সংসার। অর্থবিত্তের অভাব থাকলেও ছিল না কোনো ভালোবাসার অভাব। যেদিন প্রথম বাবা হওয়ার কথাটা রাজকে বলে কথা, সেদিন রাজ খুশিতে কান্না করে দেয়। এতটা খুশি সে জীবনেও হয়নি। ছোটবেলায় মা বাবা হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছিল। ভালোবাসার মানুষ বলতে শুধু কথাই ছিল, কিন্তু ওপরওয়ালা সেই ভালোবাসার মানুষকেও আজ তার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। কথা যদি জানতে পারে সে আর একটা বিয়ে করেছে, সে পাগল হয়ে যাবে। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। ভালোবাসার মানুষকে বাঁচাতে এটাই যে শেষ রাস্তা। বুকের ভিতরটা কেমন যেন করছে, চোখের পানি গড়িয়ে পড়ছে। এসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে যায়। মাঝ রাতে রাজ ঘুমালে অদ্বিতীয়া ঘুমাতে পারছে না। বারবার মেঘের রক্তমাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কত স্বপ্ন দেখেছিল দুজন দুজনকে নিয়ে। ফোনের ওয়ালপেপারে তার আর মেঘের ছবিগুলো স্ক্রল করছে আর বলছে, মেঘ, আমাকে ক্ষমা করে দিও, পারলাম না তোমাকে দেওয়া কথা রাখতে। তোমার আর আমার ভালোবাসার শেষ চিহ্নটাকে বাঁচিয়ে রাখতে হয়তো রাজি হয়েছি, কিন্তু স্বামীর অধিকারটা কখনো দিতে পারবো না। এই হৃদয়ে তুমিই ছিলে, তুমিই থাকবে। ছবিটা সহ ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয় অদ্বিতীয়া। এদিকে সকালে দরজায় নক করার শব্দে রাজের ঘুম ভেঙে যায়। ঘুমে টুলুমুলু চোখ নিয়ে যখন অদ্বিতীয়ার পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখে অদ্বিতীয়ার শাড়ি ঠিক নেই। এই অবস্থায় কেউ দেখলে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। কি করবে বুঝতেই পারছে না। শাড়িটা কি ঠিক করে দেবে না করে দেবে না, এসব কিছু ভাবতে ভাবতে আবারও দরজায় নক পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা ছুঁই ছুঁই। রাজ আর কিছু না ভেবেই শাড়িটা যখন অদ্বিতীয়ার বুকে রাখতে যাবে, এমন সময় অদ্বিতীয়া সজাগ হয়ে যায় আর রাজকে এই অবস্থায় দেখে চমকে যায়। ছি, আমার বুকের কাপড় সরাতে বিবেকে বাঁধলো না তোর? ভেবেছিলাম তুই ভালো, কিন্তু না, তুই আসলেই চরিত্রহীন। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আপনার শাড়ি ঠিক ছিল না, আর এই অবস্থায় কেউ যদি আপনাকে দেখতো তাহলে ভাবতো। আর তুই যে দেখলি, আমি আপনার স্বামী, আমি দেখার মাঝে বৈধতা আছে। তাই বুঝি? নেক্সট টাইম স্বামীর কথা বলবি না। তোর মতন অনাথকে আমি স্বামী হিসাবে মানি না, আর কোনোদিন মানতে পারবও না। আর আমার শাড়ি ঠিক নেই তো তুই সেটা আমাকে বলতে পারতিস, না বলে নিজের হাতে। ছি 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 ছি। রাজ আর কিছু বলল না। রুমের দরজা খুলে দিতেই কাজের মেয়েটা বলল, স্যার, নিচে সবাই ওয়েট করছে, ম্যাডামকে নিয়ে খেতে আসুন। আর এই নেন চা। চা তুমি রেখে যাও, আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। রাজ ফ্রেশ হয়ে যখন গায়ে শার্ট দিচ্ছিল, ঠিক এমন সময় অদ্বিতীয়া শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে ঢুকতেই রাজ রুম থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। অদ্বিতীয়া কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে ইশারা করলো রাজকে তার সাথে যেতে। দুজন নিচে গিয়ে ব্রেকফাস্ট করে আবারও উপরে আসলো অদ্বিতীয়া। রাজকে বলল, রাজ, মনে রেখো, বিয়েটা করেছি শুধু বাবার খুশির জন্য,
আমাদের মাঝে যতই মনোমালিন্য হোক না কেন, সেটা যেন বাবা না জানে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এদিকে 2 দিন পর রাতে রাজ সোফায় শুয়ে আছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নার্স বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রীর অবস্থা বেশি ভালো না, আপনি একটু হসপিটালে আসেন। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। রাজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা ছুঁইছে। অদ্বিতীয়াকে যাওয়ার আগে শুধু বলল, ম্যাডাম আমি বাইরে যাচ্ছি, দরজাটা লক করিয়ে দিয়েন। অদ্বিতীয়া মনে মনে বলল, তুই গেলেই বাঁচি। রাজ বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে কথার এখনো জ্ঞান ফেরেনি। নার্স রাজকে দেখেই বলল, ভাইয়া ঘন্টাখানেক আগে আপুর জ্ঞান ফেরে, জ্ঞান ফিরতেই আপনার কথা জিজ্ঞেস করে, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। আচ্ছা আপু। রাজ কথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কথার শরীরে জ্বর ভাব এখনো কাটেনি। অন্যান্য দিনের চেয়ে আজ কথাকে আরো বেশি সুন্দর লাগছে। রাজ নিজের অজান্তেই কথার কপালে চুমু এঁকে দেয়। এদিকে মাথায় কারো স্পর্শ পেয়ে কথা চোখ খুলে রাজকে দেখেই জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। কি হলো, কাঁদছো কেন? রাজ, আমার খুব ভয় হয়, আমি মনে হয় আর বাঁচবো না। আচ্ছা রাজ, আমি যদি বেবি রেখে মরে যাই, তুমি কি আমার বেবি রেখে আর একটা বিয়ে করবে? কথা, প্লিজ এসব বলো না, আর তোমার কিচ্ছু হবে না। রাজ, আজকে রাতটা প্লিজ আমার পাশে থাকো না। কতদিন হলো ঘুমাই নাই তোমার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দাও না। রাজ কথার মাথাটা তার উরুর ওপর রেখে মাথায় হাতটা বোলালো। এক হাতে স্লাইন এখনো যাচ্ছে কথার। রাত সারা রাত কথার মুখের দিকে তাকিয়েই সারাটা রাত পার করে দিল। সকালবেলা কথার কপালে চুমু দিয়ে বাসায় আসতেই অদ্বিতীয়া বলল, দাঁড়াও, সারা রাত কোথায় ছিলে? কার সাথে রাত কাটিয়ে আসছো? বাবা দেখো, এজন্যই বলেছিলাম এই ছোট লোকদের বিশ্বাস করতে নেই। অদ্বিতীর বাবা রাজকে কিছু না বলেই ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিল। এই, সারা রাত কোথায় ছিলি? কোথায় রাত কাটিয়ে এলি? রাজ কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদিতি একের পর এক কথা বলেই যাচ্ছে। এদিকে রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ল। অদিতি রুমে এসে রাজকে ঘুমাতে দেখে আরও ক্ষেপে গেল। কাজের মেয়েকে দিয়ে পানি এনে রাজের গায়ে ঢেলে দিতেই রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, ম্যাডাম কি হয়েছে? কি হয়েছে মানে? কটা বাজে তুই দেখছিস? অফিসে যাবি না? রাজ আর কিছু বলল না, জানে কথা বললে হিতে বিপরীত হতে পারে, তাই ড্রেস চেঞ্জ করে অফিসে চলে গেল। অফিসে যেতেই সবাই একটা আলাদাভাবে রাজকে সমীহ করতে লাগলো। হাজার হলেও বসের মেয়ের জামাই। রাজ ডেস্কে বসতেই হুমাইয়া এক গুচ্ছ গোলাপ দিয়ে বলল, স্বাগতম মিস্টার রাজ, আপনার তো কপাল খুলে গেছে, এখন এই অফিসটাই তো আপনার। আচ্ছা, ট্রিট কবে দেবেন আপনি? রাজ মুচকি হেসে বলল, আপু নেক্সট ফ্রাইডে, কেমন? আমাকে আপনার আপু মনে হয়? এত কিছু বোঝেন আর আগে কেন দুষ্টুমি করতাম বুঝতেন না? আপনার ট্রিট আপনিই খান। কথাগুলো বলে হুমাইয়া উঠে গেল। অফিস শেষে রাজ বাসায় ফিরতেই দেখে বাসায় অদিতি ও তার বাবা কেউ নেই। কাজের মেয়েকে জিজ্ঞেস করতেই কাজের মেয়ে বলল, স্যার ম্যাডাম তো খালুজানকে নিয়ে এয়ারপোর্টে গেছে, কে জানি আসবে, আপনি বসেন, আপনাকে খাবার দিচ্ছি। এদিকে রাত্রিবেলা অদিতির সাথে আর একটা ছেলে আসে, নাম হাসিব চৌধুরী। এতদিন নিউ ইয়র্ক ছিল, অদিতির কাজিন হয় নাকি। অদিতি তাকে নিয়েই ব্যস্ত। এদিকে প্রায় মাসখানেক পর অদিতির বাবা হঠাৎ করে প্যারালাইজড হয়ে যান। অদিতির বাবার এমন অবস্থায় অদিতি তার বাবার অফিসে বসেন, আর অদিতিকে হেল্প করার জন্য হাসিব সবসময় তার সাথেই থাকে। ছোটবেলা থেকেই নাকি তারা ভালো ফ্রেন্ড ছিল। রাজের প্রথম দিন থেকেই হাসিবকে সুবিধার মনে হচ্ছে না, কেমন যেন মনে হয়। এদিকে অফিসের ফাইলের কাজ শেষ করে রাজ ডোর ওপেন করে দেখে অনুমতি না নিয়ে অদিতির রুমে ঢুকে যায়। হাসিব আর অদিতি বসে চা খাচ্ছে। রাজ ফাইলটা অদিতির দিকে বাড়িয়ে দিতেই হাসিব ইচ্ছে করে হাত লাগিয়ে চায়ের কাপটা তার পায়ের ওপর ফেলে দিয়ে আ করে চিৎকার করলো। রাজ কিছু বুঝে না ওঠার আগেই হাসিব রাজের গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল, হেই, তোর সাহস কি করে হয় আমার গায়ে চায়ের কাপ ফেলে দেওয়ার? অদিতি দেখো, আমার পাটা পুড়ে যাচ্ছে। স্যার আমি তো কিছু করিনি, আপনার হাত ফসকেই তো। অদিতি, তুমি তোমার বরকে দিয়ে আমাকে অপমান করানোর জন্য ডেকে এনেছো, আমি আসছি।
হাসিব চেয়ার ছেড়ে উঠতে গেলেই অদিতি হাসিবের হাতটা ধরে ফেলে। রাজের দিকে তাকিয়ে বলতে লাগে, জানো হাসিব, কাগজে সই করলেই বিয়ে হয় না। আর তুমি কি করে ভাবলে ওর মতন একটা অনাথকে আমি বর বলে মেনে নেব? তুমি তো জানতে আমি মেঘকে ভালোবাসতাম, কিন্তু ওপরবেলা বিয়ের রাতে আমার মেঘকে কেড়ে নিল। আর বাবার কথা মতো এমন একটা অনাথকে বিয়ে করতে হলো। আর একটা মাস এই গল্পের সমাপ্তি করব। রাজ অসহায়ের মতন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অদিতির দিকে। এইভাবে তাকিয়ে আছিস কেন? এই, আমার চোখের সামনে থেকে যাবি? রাজের চোখে জল আর বাঁধ ভাঙছে না, এই বুঝি গড়িয়ে পড়বে। রাজ আর কিছু বলল না, রুম থেকে বের হয়ে শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। ডেস্কে আসতেই কিছুক্ষণ পর হুমাইয়ার সামনে এসে বসলো। রাজ কোনো কথা বলছে না, হুমাইয়ার দিকে তাকাচ্ছেও না। হুমাইয়া রাজের মুখ দেখেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই ভনিতা ছাড়াই বলল, কি রাজকুমার, আকাশ মেঘলা কেন? বৃষ্টি হবে নাকি? দেখলাম ম্যাডাম, সরি, আপনার স্ত্রীর রুমে গেলেন হাসি মুখে আর বের হলেন মুখ গোমড়া করে। ব্যাপারটা কি? হুমাইয়া, প্লিজ আমাকে একা থাকতে দাও। রাতে আজ ডিনার করে ফ্লোরে একটা বালিশ নিয়ে আর চাদর বিছিয়ে যখন শোবে, তখন দেখলো অদিতি রুমে নেই। ব্যালকনির কাছে যেতেই শুনতে পেল কারোর সাথে ফোনে কথা বলছে। কথা শুনে বুঝতে পারলো অদিতি হেসে হেসে হাসিবের সাথেই কথা বলছে। কয়েকদিন পর আজ সকাল সকাল হসপিটালে কথার সাথে দেখা করার জন্য যখন যাচ্ছিল, তখন ডাক্তার সন্ধ্যার রুমে হাসিবার সাথে একটা অন্য মেয়েকে দেখে জানালায় উঁকি দিয়ে দিল। ঠিক তখনই হাসিব বলল, ম্যাম, আমরা বেবিটা রাখতে চাচ্ছি না। আসলে কি আপনারা অ্যাবর্শন করতে চাইছেন? আমারও ভেবে দেখেন। মেয়েটা হাসিবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসিব দৃঢ় কণ্ঠেই বলল, হ্যাঁ ম্যাম, আমরা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ও আচ্ছা, তাহলে কাল আসুন। হাসিবার মেয়েটা ডাক্তারের রুম থেকে বের হতেই মেয়েটা বলল, বাবু, আমাদের বেবিটা রাখলে হয় না? চলো না আমরা বিয়ে করে ফেলি। হাসি মেয়েটার হাত শক্ত করে ধরে মুচকি হাসি দিয়ে বলল, সুইটহার্ট, কিছুদিন হলো বিদেশ থেকে আসলাম, বাবার ব্যবসাটা হাতে নি, তারপর তোমাকে বউ করে নিতে কোনো বাধা নেই। মেয়েটি আর কোনো প্রশ্ন করলো না। দুজনে মিলে গাড়ি চড়ে চলে গেল। তারা চলে যেতেই রাজ কথার মাথার কাছে গিয়ে বসলো। কথা রাজকে দেখেই বলল, জানো, ডক্টর বলেছে আমার নাকি মেয়ে হবে। আমাদের মেয়ে হলে নাম কিন্তু রাইসা রাখবে। রাজ কি বলবে ভেবে পাচ্ছে না। বাচ্চা বাঁচাতে গেলে মাকে যে মরতে হবে সেটা কিভাবে বলবে? কথার হাসি খুশি মুখ দেখে রাজের বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি খুশি হওনি আমাদের মেয়ে হবে বলে? মুখ গোমড়া করে আছো। আচ্ছা রাজ, আমি মরে গেলে রায়সার তো কেউ থাকবে না, তখন কি তুমি আর একটা বিয়ে করবে? সৎ মানবে রায়সার জন্য? কথা কি সব বলছো? তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো, কলিজার টুকরা? রাজ, কথা ঘোরাও কেন? আমার মাথা ছুঁয়ে প্রমিস করো, আমি মরে যাওয়ার পর আর বিয়ে করবে না। রায়সার জন্য সৎ মাও নিয়ে আসবে না। জানো রাজ, আমি মনে হয় আর বাঁচবো না বেশি দিন। ঘুমালেই দেখি সুন্দর একটা বাগান, সেখান থেকে সাদা কাপড় পরিহিতা অনেকগুলো অপ্সরীর মতন মেয়ে আমাকে ডাকছে আর বলছে তারা নাকি আমার জন্য অপেক্ষা করছে। কথা, প্লিজ চুপ করো, তোমার কিচ্ছু হবে না। এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমাও কেমন? আর একদম উল্টোপাল্টা কিছু ভাববে না, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার কোলে মাথা রেখে আমাকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা, এই শোনো না, কপালে একটা আদর দাও। কথাটা বলে চোখ বন্ধ করে ফেললো। লজ্জায় তার মুখটা লাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রংধনুর 7 রং এসে তার মুখে ভিড় করেছে। রাত ছোট্ট করে কথার কপালে একটা চুমু এঁকে দিয়ে কথার মাথাটা তার কোলে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। হাত বোলাতে বোলাতে কথা ঘুমিয়ে পড়লো। কথা ঘুমিয়ে যাওয়ার খানিক পর একটা নার্স এসে বলল, ভাইয়া, আপনাকে সাভিয়া ম্যাম তার কেবিনে যেতে বলল। আচ্ছা, তুমি থাকো এখানে, আমি যাচ্ছি। রাজ কথার মাথাটা বালিশে রেখে ধীর পায়ে হেঁটে ডাক্তার সাবিহার রুমে গিয়ে সালাম দিয়ে বলল, ম্যাম, বসতে পারি? হ্যাঁ মিস্টার রাজ, বসেন। আপনাকে কিছু কথা না বলে পারছি না, যদিও না বলে উপায় নেই। আপনার স্ত্রীর অন্তঃসত্ত্বার বিষয়ে এর আগেও কথা বলেছি। আপনার স্ত্রী এমনিতেও এই দুনিয়ায় আর অল্প কিছুদিনের মেহমান। একদিকে একটা কিডনি ড্যামেজ আর একদিকে ব্রেন টিউমার, আর বাচ্চার অবস্থাও বেশি ভালো না, সিজার করতে হবে। এই অবস্থায় সিজার করতে গেলে বাচ্চা বাঁচাতে গিয়ে যদি মা অপারেশন থিয়েটারই মারা যায়, আর সিজার না করলে যদি বেবি মারা যায়, বলেন কি করব?
বাচ্চাকে বাঁচাতে গিয়ে যদি মা মারা যায় তাহলে বাচ্চাটা মা ছাড়া বাঁচতে পারবে? আর মাকে বাঁচাতে গিয়ে দেখা যাবে কিছুদিন পর মা এমনিতেই মারা যাবে। আমি বুঝতে পারছি না মিস্টার রাজ, কি করব। আমার লাইফে অনেক জটিল কেস ছিল, বাট এতটা প্রবলেম ফেস করতে হবে কখনো ভাবতে পারিনি। আপনি বলেন, মা বাঁচাবো নাকি বাচ্চা? জানেন ম্যাডাম, বেবিটাকে নিয়ে আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল। বিয়ের আগে থেকেই মনে মনে ভাবতাম বিয়ের পর যদি ওপরবেলা একটা কন্যা সন্তান দেয় আমাকে। আমার মতন কথা একই স্বপ্ন দেখেছিল। বাসর রাতে আমার কোলে মাথা রেখে যখন বলেছিল, রাজ, আমাদের প্রথম বেবি মেয়ে হলে নাম কিন্তু রাইসা রাখবো, সেদিন তার চোখে মুখে যে স্বপ্ন দেখেছিলাম আজ সেটা বাস্তবে দেখলাম। আর অন্যদিকে কথাকে বড্ড বেশি ভালোবাসি। ও যদি একটা দিন বেশি বাঁচে থাকে তাহলে সেটা আমার জন্য পরম পাওয়া। ম্যাডাম, মা মেয়ে দুজনকেই বাঁচানো যায় না? আর যদি বাঁচানো না যায় তাহলে কথাকেই বাঁচান। ও যে কদিন বাঁচবে স্বাভাবিকভাবে তাতেই চলবে। আমার বাবা ডাক শুনতে হবে না। কথাগুলো বলতে গিয়ে রাজ কান্না করে দিল। আচ্ছা মিস্টার রাজ, আপনি আসেন, পরে কথা হবে। আর হ্যাঁ, কাল পরশুর মাঝে 6 লাখ টাকা পে করতে হবে আপনার। আর সিজার করলে আরও বেশি লাগতে পারে। আচ্ছা। রাজ রুম থেকে বের হতেই ডাক্তার সাবিহা চশমাটা খুলে চোখের পানি মুছে ফেলল। ডাক্তারদের কাঁদতে হয় না, তবুও নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। যে মেয়েটা কয়েকদিন পর পর কোমায় চলে যায়, কত কিছুর বিনিময়ে ভালোবাসার মানুষটা তাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ বাসায় আসতে দেখলো ড্রয়িং রুমে হাসিব আর অদিতি দুজনে পাশাপাশি বসে আছে। রাজকে দেখেই অদিতি খানিকটা দূরে সরে গেল। রাজ যখন রুমে প্রবেশ করবে অদিতি তখন বলল, রাজ, আমি একটু আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব, আসতে লেট হবে, তুমি খেয়ে নিও। রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অদিতি চলে গেলে রাজ খেয়ে ঘুমিয়ে যায়। মাঝ রাতে দরজা নক করার শব্দে রাজের ঘুম ভাঙে। দরজা খুলে অদিতিকে দেখে চমকে যায়। অদিতি ড্রিঙ্ক করে এসেছে, মুখ থেকে এখনো গন্ধ আসছে। রাজ কোনো রকম অদিতিকে নিয়ে বিছানায় শুইয়ে দিতেই অদিতি উল্টো পাল্টা কথা বলে নিজের শরীরে বমি করে দেয়। রাজ কোনো রকম পরিষ্কার করে ভাবলো ড্রেসটা চেঞ্জ করে দেবে, কিন্তু তার কি ড্রেস চেঞ্জ করা ঠিক হবে? এসব ভাবতে ভাবতে মনে হলো কাজের মেয়েটাকে ডাক দিই। রাজ কাজের মেয়েটাকে ডেকে এনে অদিতির ড্রেস চেঞ্জ করে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে অদিতি ঘুমিয়ে গেলে রাজ একটা চাদর বিছিয়ে নিচে ঘুমিয়ে যায়। সকালে অদিতির ঘুম ভাঙতেই সে চমকে যায়। কাল রাতের পার্টি ড্রেস নেই। তার এখন মনে পড়ছে সে পার্টি ড্রেস পরেই রুমে ঢুকেছিল। তার মানে রাজ চরিত্রহীনটা তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। হেই রাজ, এদিকে আয় তুই। আমার ড্রেস চেঞ্জ করেছে কে? ছি, তুই এতটা খারাপ? ম্যাডাম, আপনি শান্ত হন, আমাকে বলতে দেন। কি বলবি বল? ম্যাম, কাল রাতে ড্রিঙ্কস পান করে আপনি যখন বাসায় ফেরেন, বাসায় ফেরার পর আপনি আপনার ড্রেসে বমি করে দেন। আর তাই আমি পরিষ্কার করে... এই, বুঝেছি আমি, ছোট লোক, তোর সব সাজানো নাটক। তুই আমাকে কি ভাবছিস? এই, তুই আমার চোখের সামনে থেকে বের হ। ম্যাম, আমি ড্রেস চেঞ্জ করিনি, কাজের মেয়েটাকে ডেকে এনে তাকে দিয়ে করিয়েছি। আর মনে রাখবেন, ছোট লোক হতে পারি, চরিত্রহীন নয়। আর একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ বল। ম্যাম, আপনি প্রেগনেন্ট। আপনার সন্তানের কথা ভেবে হলেও এই সময় ড্রিঙ্কস নেবে না, এতে বেবির ক্ষতি হতে পারে। আচ্ছা, আর একটা কথা, আপনার বন্ধু হাসিবকে আমার ভালো মনে হয় না, তার থেকে দূরে থাকবেন। চুপ করবি অনাথ? তোকে বলতে হবে আমি কার সাথে থাকবো না থাকবো? এদিকে 2 দিন পর রাজের হসপিটাল থেকে খবর আসলো কথার অবস্থা ভালো না, অপারেশন থিয়েটারে আছে, সিজার করতে হবে। আর টাকা আজকের মাঝেই পেমেন্ট করতে হবে, বকেয়া বিল সহ 6 লাখ টাকা। কথাটা শুনে রাজ আচ্ছা বলে ফোন কেটে দিয়ে অদিতির রুমে ঢুকলো। অদিতির রুমে ঢুকেই দেখতে পেল হাসিব আর অদিতি বসে গল্প করছে। রাজকে দেখেই অদিতি বলল, কি ব্যাপার, কিছু বলবে? ম্যাম, হাসিব ভাইয়ার সামনে কিভাবে বলি? হাসিবের সামনে বলা যাবে না? না মানে... অদিতি, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। হাসিব, বসো তো। আর রাজ, কি বলবে বলো? ম্যাম, আমার টাকা লাগবে এখনই, 6 লাখ। হোয়াট, এত টাকা? হাসিব মুচকি হেসে বলল, অদিতি, এতিমটা তোমার টাকার জন্যই তোমার বাবাকে ভুলিয়ে বিয়ে করেছে। রাজ, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা, আমি তাহলে আসি। আর সত্যিটা তাহলে সবাই জানুক। কি সত্যি জানবে? বলেই অদিতি রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল, টাকা চাই তো তোর, দিচ্ছি। এই বলে ক্যাশিয়ারকে ফোন করে টাকা নিয়ে রাজের সামনে ছুঁড়ে মেরে বলল, নে তোর টাকা।
রাজ টাকাগুলো নিয়ে আর পিছনে তাকালো না। অফিস থেকে সরাসরি হসপিটালে চলে গেল। এদিকে অদিতি ঝিম ধরে তার চেয়ারে বসে আছে। হাসিব অদিতির হাতে হাত রেখে বলল, কি হয়েছে অদিতি? কি সত্যি সবাই জানবে, আর তুমি এতগুলো টাকা দিয়ে দিলে? হাসিব, তোমাকে কিভাবে বলবো, বাট এটা বলতে পারি আমি খুব কষ্টে আছি। অদিতি, আমার প্রতি বিশ্বাস রাখো। সত্যি বলতে তোমার চোখে জল দেখলে আমার বুকের ভিতরটা কেমন করে ওঠে। হাসিব, তুমি তো শুনেছ আমি মেঘ নামে একটা ছেলেকে ভালোবাসতাম। পারিবারিকভাবে প্রথমে বাগদান, তারপর বিয়ে ঠিক হলো। মেঘ আমাকে তাদের বাংলো বাড়িতে বেড়াতে নিয়ে যায়। বাড়িতে প্রবেশ করতেই ঝুম বৃষ্টি নামে। আমি ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো স্পর্শ করছিলাম। এমন সময় মেঘ এসে আমাকে কোলে করে রুমে নিয়ে যায়। তারপর নিজেদের অনিচ্ছা সত্ত্বেও নিষিদ্ধ ভালোবাসায় জড়িয়ে যায় দুজনে। মেঘকে আমি প্রচণ্ড বিলিভ করতাম। আমি জানতাম আমার কলিজাটা আমাকে কখনো ঠকাবে না। মেঘ নিজেও নিজের থেকে বেশি ভালোবাসতো আমাকে। কত স্বপ্ন ছিল। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের দিন ঠিক হয়ে যায়। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। খুব সুন্দর করে সেজেছিলাম মেঘের জন্য। অপেক্ষা করেছিলাম কখন মেঘকে দেখতে পাবো, কিন্তু আমি তাকে দেখেছিলাম, তবে বরের সাজে নয়, সাদা কাফনে জড়ানো অবস্থায়। কথাগুলো বলে অদিতি কেঁদে দিল। এদিকে আমি বিয়ের রাতে সেন্সলেস হয়ে গেলাম। ডক্টর আমার রিপোর্ট দেখে বলে আমি নাকি প্রেগনেন্ট। বাবা বলেছিল বেবিটা নষ্ট করতে, আমি পারিনি আমার আর মেঘের ভালোবাসার শেষ স্মৃতিচিহ্নটুকু নষ্ট করতে। কিন্তু একদিকে বাবার মান সম্মান, অন্যদিকে আমাদের ভালোবাসার উপহার, সব কিছুকে বাঁচাতে রাজ নামক ছোট লোকটাকে বিয়ে করা। তবে কি জানো, ছোট লোকটাকে স্বামীর অধিকার দিইনি। যেদিন আমার বেবিটা হয়ে যাবে তারপরই ছোট লোকটাকে ডিভোর্স দিয়ে দেবো। হাসিব অদিতির চোখের পানি মুছে দিয়ে বলল, অদিতি কষ্ট পেও না, আমি তোমার পাশে আছি সব সময়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মানে কি বলছো এসব তুমি? বোঝনি তোমার ফ্রেন্ড হয়ে থাকবো, রাখবে না বন্ধু হয়ে? হ্যাঁ। আচ্ছা এবার হাসো একটু। হাসিব, ভুলতে পারছি না এই ছোট লোকটা আমাকে এভাবে ব্ল্যাকমেল করবে। অদিতি তুমি কিছু ভেবো না, তুমি শুধু আমার কথা মতো কাজ করো, দেখবে কেমন খেলা খেলি। চাকরের মতন ব্যবহার করতে হবে এসব লোভীর প্রতি। ঠিক আছে। আচ্ছা একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ বলো। চলো আজ তোমাকে নিয়ে আমার একটা প্রিয় জায়গায় ঘুরতে যাব। ও তাই বুঝি? তোমার প্রিয় জায়গা কোথায়? আগে চলোই না, তারপর তো দেখতে পাবে। এদিকে রাজ হসপিটালে টাকা পেমেন্ট করে কথার কাছে গিয়ে বসে। কথা রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ থেকে শব্দহীন চোখের পানি খসে পড়ছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো? আমার মহারানীটা কাঁদছে কেন? মহারানী জানে না সে কাঁদলে আমি কষ্ট পাই? কথা এবার ফুপিয়ে কান্না করে দিল। চোখের পানি গাল বেয়ে বালিশে পড়ছে। রাজ কথার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো, আবার কাঁদছো কেন? কলিজা, আমার কেন জানি খুব ভয় হচ্ছে। আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলবো। জানো, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। রাজ, আমি মরে গেলে আমাকে কখনো ভুলে যাবে না তো? আর একটা বিয়ে করবে না তো? অন্য কাউকে বুকে নেবে না তো? আমি মরে যাব হয়তো। মরে যাব ভেবে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট তখনই হয় তোমাকে ছাড়া থাকতে হবে এটা শুনে। কলিজা, বলো, তুমি অন্য কাউকে জীবন বলে ডাকবে না তো? অন্য কাউকে বুকে নেবে না তো? আমাদের বাবু হলে তাকে কষ্ট দেবে না তো? হ্যাঁ, তোমার সব কথা শুনবো মহারানী, তবুও মরার কথা বলো না। কলিজা, আমার কপালে একটু আদর দেবে? খুব ইচ্ছে করছে তোমার ভালোবাসার স্পর্শটা পেতে। রাজ কথার ললাটের ঠিক মাঝখানটায় ভালোবাসার স্পর্শ এঁকে দিল। কলিজা, এখন আমাকে একটু বুকে নেবে? জানি না আর কতদিন তোমার ওই বুকটাই যেতে পারবো কিনা। এদিকে নার্স এসে বলল, রাজভাইয়া আপনাদের কথা একটু তাড়াতাড়ি শেষ করেন, অপারেশন শুরু করতে হবে ঘন্টাখানেক পরেই। কথাটা বলেই নার্স চলে গেল।